ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর দেখো, রোজকার মতো আমি চলে এলাম আজকে একটা সুন্দর গল্প নিয়ে। সত্যি সুন্দর ভালোবাসার গল্প। তো দেখো, ভালোবাসা না থাকলে পৃথিবীতে মানুষ বাঁচত না। তো সে কারণে একটা পবিত্র ভালোবাসা অপেক্ষা করলে সত্যি অপেক্ষার ফল মিঠাই হয়। তাই আজকের ওই গল্পটা একটু বড় আছে, আমি দুটো পার্টে দেব। তো 10-18 মিনিটের গল্প, তো তোমরা তো আবার 18 মিনিট সবাইকার সম্ভব হয় না বা ভালোও লাগে না। সেই জন্য আজকে আমি প্রথম পার্টটা দিচ্ছি, কাল আবার সেকেন্ড পার্টটা দেবো। তো তোমরা গল্পটা শোনো, ভালো লাগবে। এখনকার ভালোবাসার মতো ওই রকম মেকি ভালোবাসা না। তো চলো দেখো। দেখো, গল্পটা শুনলে তোমাদেরও কিন্তু ছেলে মেয়েটির প্রতি ভক্তি আসবে। তো চলো। শুক্রবারের বিকেলের দিকে দমদম জংশন থেকে কোনো রকমে ঠেলে ঠুলে হাসনাবাদ লোকালে উঠে গুঁতো গাঁতা খেতে খেতে অনেক কষ্টে যখন ভেতরে ঢুকে দুটো পা রাখার জায়গা খুঁজছি, একজন চেঁচিয়ে উঠে বললেন, আরে দাদা, দেখে পাটা একেবারে চটকে দিলেন। তার দিকে না তাকিয়ে আর একটু এগিয়ে যেতে যেতে বললাম, বুঝতে পারিনি, সরি দাদা। তিনি গজগজ করতে লাগলেন। আমি একদম কম্পার্টমেন্টের পেছনে চলে এলাম। ব্যাগটাকে ওপরে ব্যাগের ভিড়ের মধ্যে কোনো রকমে চেপে চুপে রেখে হাঁপ ছেড়ে এক হাতে রিং ধরে সামনের দিকে তাকিয়ে দেখলাম। ভিড়ে ঠাসা কম্পার্টমেন্টের মধ্যে প্যাসেঞ্জারের কোলাহল আর হকারের চিৎকারের মধ্যেও কেউ কেউ চোখ বন্ধ করে হয়তো কিছু ভাবছেন, নয়তো সারাদিনের পরিশ্রমের পর একটু ঝিমোচ্ছেন। সিটে বসে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে যখন ভাবছি এরা কি কেউ কাছাকাছির মধ্যে নামবে, তখন হঠাৎ আমার দৃষ্টিটা উল্টো দিকের কোণার জানালার ধারে একটা সিটে আটকে গেল। আমি ঠিক দেখছি তো? ভালো করে দেখলাম, হ্যাঁ ঠিকই, সেই আগের মতোই আছে। শুধু পরিবর্তনের মধ্যে চোখে চশমা পরা থাকলেও আমার চিনতে অসুবিধে হলো না। অরুন্ধতী ট্রেনের গায়ে মাথাটা হেলিয়ে রেখে চোখ বন্ধ করে আছে। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। হাতে শাঁখা পলা, কপালের উপর সিঁদুর বা সেই ধরনের কোনো টিপ কিছুই নেই দেখছি। তাহলে কি 6 বছর পর অরুন্ধতীকে হঠাৎ দেখে হৃৎপিণ্ডের ধুকধুকিটা কয়েক গুণ বেড়ে গেল। আমি অপলক দৃষ্টিতে চোখ বন্ধ করে থাকা অরুন্ধতীর দিকে তাকিয়ে থাকতে থাকতে সেদিনের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। আমি সমরেশ। আমার বাবার ছোটখাটো একটা ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালসের দোকান ছিল। সেই সঙ্গে ইলেকট্রিকের যাবতীয় কাজও করতেন। দোকান এবং ইলেকট্রিকের কাজ করে যা আয় হতো তাতে কোনো রকমে আমাদের 4 জনের সংসারটা চলে যেত। 4 জন বলতে বাবা মা ছাড়া আমি আর আমার বোন রিয়া। রিয়া ক্লাস 9-এ পড়ে আর আমার তখন বিকম সেকেন্ড ইয়ার চলছে। সেকেন্ড ইয়ারে উঠতেই আমার মনে হয়েছিল হাত খরচ চালানোর জন্যে বাবার কাছে হাত না পেতে নিজে কয়েকটা টিউশনি করতে পারলে ভালো হয়। তাতে সময়ও কাটে, আবার পড়াশোনার মধ্যেও থাকা যায়। সেই মতো কয়েকজন বন্ধুকে বললাম, সেই সঙ্গে বোন রিয়াকেও পড়ানোর সময় জানিয়ে রাখলাম। 1 সপ্তাহ পর রিয়া বলল তার এক বন্ধু আর তার দিদিকে অঙ্ক আর ইংরেজিটা দেখিয়ে দিতে হবে। একজন 9-এ পড়ে আমার সঙ্গে, আর একজন সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে। তুই যদি রাজি থাকিস তাহলে আজ বিকেলে ওদের বাড়িতে গিয়ে কথা বলে নিতে পারিস। রিয়াকে বললাম, তাহলে তুই আমাকে তোর বন্ধুর বাড়িতে সময় মতো ডেকে নিয়ে যাস। বিকেলে গিয়ে রিয়ার বন্ধুর বাবা আমার এক প্রস্ত ইন্টারভিউ নেওয়ার পর বললেন বাড়িতে এসে পড়াতে হবে এবং সকালে। প্রথম মাসে আমাকে 1000 টাকা দেবে। যদি মেয়েরা বলে ঠিক আছে, তাহলে পরের মাস থেকে বাড়ানো হবে, আর সপ্তাহে 3 দিন পড়াতেই হবে। শর্তে রাজি হয়ে পরদিন থেকে পড়ানো শুরু করলাম। অবশ্য পরের মাস থেকে ভদ্রলোক কথা রেখে 500 টাকা বাড়িয়ে দিয়েছিলেন। ছোট মেয়ে শিপ্রা, চালাক, চতুর, ছটপটে, মাথাটা পরিষ্কার, সহজেই ধরে নিতে পারে।
কিন্তু বড় মেয়ে অরুন্ধতী সম্পূর্ণ অন্যরকম। তাকে একবারের জায়গায় 5 বার বুঝিয়ে দিতে হয়। সে একটু সহজ সরল, কিন্তু ভীষণ সেন্টিমেন্টাল। কিছু বললেই মুখটা ভার হয়ে যায়। 3 মাস পর আমি দিব্যি বুঝতে পারছিলাম অরুন্ধতীকে পাস করাতে গেলে আমাকে আরো খাটতে হবে। সেই মতো আমি আস্তে আস্তে অরুন্ধতীর পেছনে বেশি সময় দিতে লাগলাম, যাতে অন্তত সে উচ্চ মাধ্যমিকটা ভালোভাবে পাস করতে পারে। এই বেশি সময় দিতে দিতে কখন যে তার মনের কাছাকাছি চলে গেছি বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। 9 মাস পর বর্ষায় ক্লাবের ছেলেদের সঙ্গে ফুটবল খেলেছিলাম। পরে সারা রাত গা হাত পা ব্যথা, পরদিন থেকে ধুম জ্বর। আমার আবার বেশি জ্বর হলে ভুল বকা অভ্যাস আছে। পরে রিয়ার কাছে শুনেছিলাম 2 দিন পড়াতে যায়নি বলে অরুন্ধতী খোঁজ নিতে এসে আমার জ্বরের কথা জানতে পেরে আমাকে দেখতে আমার ঘরে এসে দেখে কপালের উপর দেওয়া জলপট্টিটা শুকিয়ে গেছে। সে তখন আমার পাশে বসে সেটা ভিজিয়ে আবার আমার কপালের উপর দিচ্ছিল। আমি নাকি তখন জ্বরের ঘোরে অরুন্ধতীকে কিসব কথা বলেছি। তাছাড়াও আমি নাকি অরুন্ধতীর হাত ধরে আমার বুকের উপরও রেখেছিলাম। যদিও আমি তখন বলেছি, দাদার জ্বর একটু বেশি হলে ভুলভাল বকে, তুমি কিছু মনে করো না। রিয়ার কথা শুনে আমার মনে হলো অনেকদিন ধরে আস্তে আস্তে খুব গোপনে মনের কোণায় অরুন্ধতীকে নিয়ে একটা ছোট্ট স্বপ্ন সে দেখতে শুরু করেছিল, যেটা তার নিজের অজান্তে মুখ দিয়ে হয়তোবা বেরিয়ে গেছে। 5 দিন পর যখন পড়াতে গেলাম তখন নিজেরই কেমন একটা সংকোচ হচ্ছিল। প্রথমেই মাসিমা জিজ্ঞেস করলেন, তোমার শরীর কেমন, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে বলে ওদের পড়ার ঘরে চলে গিয়েছিলাম। পড়াতে বসে অরুন্ধতীর দিকে তাকাতে পারছিলাম না। শিপ্রার সাথে কথা বলে ওর কাজগুলো যখন করিয়ে দিচ্ছি তখন অরুন্ধতী বলে বসলো, 3 মাস পর আমার পরীক্ষা, আমার দিকে একটু নজর দিন। মাসিমা শিপ্রাকে ডাকলেন, হয়তো চা পাঠাবেন বলে। শিপ্রা চলে যেতেই অরুন্ধতী আমার চোখে চোখ রেখে বলল, সেদিন আপনি সজ্ঞানে ছিলেন না, জ্বরের ঘরে ছিলেন। দিব্যি আমার হাতটা নিয়ে বুকের উপর রেখে গড়গড় করে বলে দিলেন, অরুন্ধতী, তুমি আমার বুকের মধ্যে আছো, আমি তোমায় খুব ভালোবাসি। বলে চুপ করে থাকলো। আমি ঢোক গিলে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আর কিছু কি বলেছিলাম? সে মুখটা নিচু করে বলল, তুমি আমার জন্য অপেক্ষা করো। বলে চুপ করে থাকলো। আমি আবার বললাম, আর কিছু বলেছিলাম কি? সে আস্তে করে বলল, আমি আর বলতে পারবো না। শিপ্রা চা জলখাবার নিয়ে ঢুকলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, আরও কি না কি বলেছি, কিন্তু সেটা কি? একটা প্রচন্ড হুড়োহুড়ি ধাক্কাধাক্কিতে বুঝতে পারলাম ট্রেন বারাসাত এসে পৌঁছালো। যত না নামলো তার থেকে অনেক বেশি লোক উঠল। এবার 2 সিটের মধ্যেও লোক ঢুকে যেতে লাগলো। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে রইলাম ঠিকই, তবে অরুন্ধতীর সামনে লোক দাঁড়িয়ে যাওয়ায় তাকে আর দেখতে পাচ্ছিলাম না। চোখে দেখতে না পেলেও মনে পড়তে লাগলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন মাসিমা আমাকে ডেকে পাঠিয়েছিলেন। মাসিমা যেতে বলেছেন শুনে অবাক যত না হয়েছি, তার থেকেও বেশি চিন্তায় পড়েছি এই ভেবে, হঠাৎ উনি ডেকে পাঠালেন কেন? অরুন্ধতী কি কিছু বলেছে? একটু বেলার দিকে অরুন্ধতীদের বাড়িতে যখন গেলাম, মাসিমা হেসে আমাকে ঘরে নিয়ে বসিয়ে বললেন, কাল সকাল সকাল তুমি আর শিপ্রা দুজনে অরুন্ধতীকে নিয়ে পরীক্ষার সেন্টারে গিয়ে যদি বসিয়ে দিয়ে এসো তাহলে আমি একটু নিশ্চিন্ত হই। মেয়েটা তো এমনিতেই নার্ভাস, তুমি থাকলে একটু ভরসা পাবো। আমি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, ঠিক আছে, আমি 8:30টার মধ্যে এসে যাব। বলে উঠতে যাচ্ছিলাম, মাসিমা বললেন, বসো, চা খেয়ে যাবে। বসে বসে ভাবছি 10 দিন আগে থাকতে এ বাড়িতে আসা বন্ধ হয়েছে আমার। শিপ্রা এখন আমাদের বাড়িতে গিয়েই পড়ে, কারণ
অরুন্ধতী পরীক্ষার পড়ার যাতে সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারে সেই কারণে। এ বাড়িতে আসা বন্ধ হওয়ার পর থেকে তাকে কদিন না দেখে অরুন্ধতির প্রতি আকর্ষণটা যেন আরো অনেক বেড়ে গেছে। বারবার মনে হচ্ছে আজ এত কাছে এসেও দেখতে পাবো না। হঠাৎ শিপ্রা এসে বলল, দিদির প্রস্তুতি কেমন হচ্ছে?